তুমি যে আবার সুস্থ হয়ে ফিরে আসবে সে আশা তো আমি প্রায় ছেড়েই দিয়েছিলাম মা। রোগী যদি ডাক্তারের সঙ্গে সহযোগিতা না করে ডাক্তারের তো কিছুই করার থাকে না। শেষমেশ তোমার যে সুমতি হলো এর জন্য তোমাকে আমি অনেক আশীর্বাদ করি মা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তুমি নিজে চেষ্টা না করলে কেউ তোমাকে বাঁচাতে পারতো না মা। ভেবে দেখলুম পিসেমশাই, একখানা নশ্বর জীবন কি এমনি এমনি বিসর্জন দিয়ে দেব? এই জীবনটাকে তো কোনো কাজেই লাগাতে পারিনি কো। তাই বাকি দিনগুলো যদি কোনো কাজে লাগাতে পারি তাই। খুব ভালো, খুব ভালো ভেবেছ মা। এই ভাবনার কোনো জুড়ি নেই গো। সত্যিই তো ঈশ্বরের দেওয়া এই জীবন যে বড় অমূল্য, একে তো কোনো না কোনো কাজে লাগাতে হয়। ময়না, কইতেছিলাম তুমি কি আবার পড়ালেখা শুরু করানোর কথা ভাবতেছো? যদি তুমি সত্যই শুরু করো তাইলে আমার পক্ষে যতখানি সাহায্য করা সম্ভব আমি কিন্তু তা করব ময়না। সে কি আর আমি জানি না কো? তুমি যে লেখাপড়ার মানুষ, আমি লেখাপড়া করলে যে তুমি কতটা খুশি হবে সেটা আমার থেকে ভালো আর কে জানে বলো তো? তবে কি না, আমি তো কোনোদিনই তেমন ভাবে লেখাপড়ায় ভালো ছিলাম না কো। আর এতদিন ছেড়ে দিয়ে বসে আছি, এখন যদি আবার নতুন করে শুরু করি তাহলে যে কতটা কি করতে পারবো। তবে কি না, আমি মানুষের সেবার কাজে লাগতে চাই। খুব ভালো, আমি তোমাকে নার্সিংটা ভালো করে শিখিয়ে দেবো, ইঞ্জেকশন দেওয়াটা শিখিয়ে দেবো। তুমি দেখবে মানুষের সেবার এর থেকে মানে বড় মাধ্যম আর কিছু নেই। আর একটা কথা, এখন থেকে জানবে যে আমাদের পরিবারের সকলে তোমাকে আমরা খুব ভালোবাসি। এই দেখো না, তুমি সুস্থ হয়ে বাড়ি এসছো দেখেই তোমার মা আর পিসিমা ছুটে গেছেন মন্দিরে পুজো দিতে। এখন থেকে এই সংসারটাকে নিজের করে নাও মা, শান্তি পাবে। আসতে পারি? আরে আপনি? হ্যাঁ, হাসপাতালে গিয়ে শুনলাম যে ময়না দেবীর নাকি ছুটি হয়ে গেছে, তাই ভাবলাম একবার বাড়িতে এসে দেখে যাই কেমন আছেন উনি। ভালোই করছেন জ্যাঠামশাই। ইনি কিরণের স্বামী। ময়নার অসুখের সময় মেলা সাহায্য করছেন। তুমি? আমার স্ত্রীর নাম রঞ্জা, মানে যাকে আপনারা কিরণ বলতেন সে। আশীর্বাদ করি তোমরা সুখে থাকো। আমি আমি আপনার কাছে একটা ব্যাপারে অনুমতি চাইতে এসেছি। আমার কাছে? হ্যাঁ, কারণ আপনি তো এই বাড়ির অভিভাবক। কি বলতো বাবা? আমাদের বাড়িতে পয়লা বৈশাখের দিনটা আমরা সকলে মিলে একটু অন্যরকমভাবে সেলিব্রেট করি। তাই বলছিলাম যে সৌর্যবাবু আর ময়না দেবী যদি সেদিনে আসেন। আমি রঞ্জার কাছে শুনেছি আপনার সঙ্গে ওদের আত্মীয়তার কথা, তাই বলছিলাম যে ওনারা এলে। আমি এটাও জানি যে আপনারা রঞ্জাকে মেয়ের থেকেও বেশি স্নেহ করেন। দেখো, সৌর্যর কি সময় আছে না আছে তা তো আমি জানি না। ও যদি যেতে পারে নিশ্চয়ই যাবে। তবে ওর স্ত্রী তো দীর্ঘদিন অসুস্থ ছিল। এখন ও যদি শারীরিকভাবে সক্ষম হয় তাহলে। না মানে সেদিন তো ছুটির দিন, আর আমাদের বাড়ি খুব একটা দূরেও নয়, তো ওনারা তো যেতেই পারেন। যেতে পারলে যাবে, আমাদের কিছু বলার নেই।
না না, আমি রঞ্জার কাছে আসলে শুনেছি যে এই দেশে ওর নিজের বলতে কিন্তু আপনারা ছাড়া আর কেউ নেই। কিন্তু বিশ্বাস করুন, আমি নিজে রঞ্জাকে কতবার বলেছি যে তুমি তুমি একদিন যাও ওনাদের বাড়ি, এসো এখানে, সেরকম হলে আমি নিজে তোমাকে নিয়ে যাব। কিছুতেই না। কেন যে ও আসতে চায় না, এটা কিন্তু আমার মানে আমি এটা একেবারে বুঝতেই পারি না। আমার বাড়ির দিক থেকে কিন্তু কোনো রকম আপত্তি নেই, তাতেও মেয়েরা তো বিয়ের পর নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, সেটাই তো স্বাভাবিক। কিরণ যদি না আসতে চায় তাহলে আর ওকে জোর করো না, ওর এখন নিজের সংসারেই মন দেওয়া উচিত। আচ্ছা, আমাকে একটু বেরোতে হবে, আমার চেম্বারেতে পেশেন্টরা ওয়েট করছে। আসি ময়না। হ্যাঁ পিসেমশাই। শোনো, বাড়িতে তো তোমার শাশুড়িরা কেউ নেই, বাড়িতে জামাই এসছে, দেখো ওর যেন কোনো আপ্যায়নের ত্রুটি না হয়। না, আমি তো কথাটা বলতেই এসেছিলাম। ঠিক আছে, শোনা, ওরে বসাও, আমি আইতেছি। আচ্ছা, আপনি বসেন। আমি কিন্তু এখনো কথা পাইনি। পয়লা বৈশাখের দিন আসছেন তো? আমাদের বাড়ির সবাই কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করে থাকবে। সৌম্যবাবু, আমার বুঝি ওই দিন যাওয়া হইব না। খুব হবে। কেন গো, ওদিন আবার তোমার কি কাজ আছে? চলো না গো, আমার না ওই নার্গিসের ঘর সংসার দেখার কত দিনের স্বাদ। চলো না। আপনাদের মধ্যে কি কখনো কোনো রকম গন্ডগোল হয়েছিল? হঠাৎ এই প্রশ্ন? না, আপনারা কখনো দেখা করতে চান না, কথা বলতে চান না? আমি তো রঞ্জাকে সবসময় জিজ্ঞেস করি যে কি ব্যাপারটা কি, তোমাদের ভাই বোনের মধ্যে কি কিছু হয়েছে নাকি? আগে তো দেখুন পরিচয়ও দেয়নি। আচ্ছা ঠিক আছে, কিন্তু যখন পরিচয় পেলাম, জানতে পারলাম আপনার কথা, তখনও ওখানে আসতে চায় না, দেখা করতে চায় না, কথা বলতে চায় না। এইভাবে হয়? আমি তোকে বলেছি যে দেখো, তোমার জন্য কিন্তু আমি নিজে জামাই আদর থেকে বঞ্চিত হচ্ছি। আপনিই বলুন, মেয়ে ছাড়া এই শ্বশুর বাড়িতে জামাইয়ের আদর কতদিন চলতে পারে? দেখুন মশাই, আপনাদের ভাই বোনদের মধ্যে কি হয়েছে জানি না, আমরা জানতেও চাই না। কিন্তু পয়লা বৈশাখের দিন যখন একবার নেমন্তন্ন করে ফেলেছি, নেমন্তন্ন রক্ষা করতে কিন্তু আপনাদের দুজনকে আসতেই হবে। আমি তো সেই এক পায়ে রাজি। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি যাব। আর আপনার শালাবাবুকেও টেনে নিয়ে যাব। ব্যাস ব্যাস, আসল লোকের কাছ থেকে পেয়ে গেছি কথা, আর আমার কোনো চিন্তা নেই। আমি জানি, আমি বাড়ি গিয়ে যে রঞ্জাকে বলবো না যে তোমার দাদা বৌদি আসছে সেই দিনকে, দেখবেন মুখে যাই বলুক না কেন, যাই ভাব দেখাক, ভেতরে ভেতরে যা খুশি হবে না। আরে বাবা, বাপের বাড়ির লোক বলে কথা। আমারে কি নূতন কোনো ফাঁদে ফেলাইতে চাইতেছেন সৌম্যবাবু? ওনারই বা এত আগ্রহ কেন আমারে তাগু বাসায় লইয়া যাওয়ানের লিগা, সেই তো বুঝি না। আবার না গেলেও বুঝি অন্য সন্দেহের উদ্রেক হইব। আচ্ছা, সৌম্যবাবু কি কিছু সন্দেহ করেন আমাকে বিষয়ে? তার লিগাই বারংবার পরীক্ষা করে দেখতে চান? বেশ, তাই যদি হয়, জামু আমি ময়নারে লইয়া সেই দিন। ওগো, কি এত ভাবছো বলো তো দেখি তুমি তখন থেকে? বাড়িতে জামাই এসেছে, একটু আদর আপ্যায়ন করতে হবে তো নাকি? ময়না, আপনি একটু বসেন না, আমি অনি আইতেছি। আরে আপনি কোথায় যাচ্ছেন এখন? এখন দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তা বললে তো চলবে না কো, তাহলে কিন্তু আমরাও সেদিনকে যাব না। এই যে ঝঞ্ঝাটে পড়লাম। আপনি বসেন, আমি আইতেছি। বসেন ময়না, বসা হয় না রে। এই যে চলে যাচ্ছিলেন যে বড়, আপনার সঙ্গে কথা আছে। ও আচ্ছা আচ্ছা,
এই নিন। আচ্ছা, আপনার ব্যাপারখানা কি বলুন তো একটু খুলে আমাকে। আমি তো কিছুই বুঝতে পারছি না কো। না মানে আপনি আমাকে একদিকে এক কথা বলছেন, আবার অন্যদিকে তাকে স্ত্রী স্ত্রী বলছেন। আমি তো আপনি বুঝতে পারছেন না? না না তো। দেখুন সৌম্যবাবু, আমি কিন্তু শুধু আপনার কথাতেই সুস্থ হয়ে উঠেছি, আর কি করব তাও ভেবে নিয়েছি। কি করবেন আপনি? না অন্তত একটা হিন্ট দিতে পারেন আমাকে, এটা জানার অধিকার আছে তো আমার, নাকি? নিশ্চয়ই বলবো, আপনাকে সবকিছু বলবো, কিন্তু আগে আমাকে একটু গুছিয়ে নিতে দিন, তারপর। বেশ বেশ, আপনি যা ভালো বোঝেন তাই করুন। তবে আপনি যাই করুন না কেন, যেখানেই যান না কেন, আমাকে কিন্তু জানাবেন। আর এই বড় কাজটাতে আপনাকে আমার চাই পাশে। বড় কাজ? কি কি বলুন তো? শুনবেন এখনই? ওই দেখুন, শুনবো বলেই তো আপনাকে বসালো। বলুন। রঞ্জাকে দিয়ে একটা পরীক্ষা দেওয়াতে চাইছি আমি। যদি সে সেই পরীক্ষায় পাশ করে যায়, তাহলে রঞ্জা যা চাইছে তাই পাবে। আমি তো, আপনি আমাকে একটু খুলে বলুন না, আমি তো কিছুই বুঝতে পারছি না কো। দেখুন, রঞ্জা সোনাবাবুকে ছাড়া তার স্বামীর আসনে কাউকে বসাতে পারবে না, আর সেই জন্যই তার সঙ্গে আমার সম্পর্কটাও অনেকটা ওই। আমি জানতাম। আপনি না বললেও আমি জানতাম সৌম্যবাবু। আমি আসলে রঞ্জাকে দিয়ে ওই পরীক্ষাটাই দেওয়াতে চাইছি, যে রঞ্জা মুখে যেটা বলে কাজেও সেটা করতে পারবে কিনা দেখতে চাই। একজন সুখী দম্পতিকে চোখের সামনে দেখার পরেও সেই সৌর্যকে তার নিজের স্বামী হিসেবে ভাবতে পারবে কিনা, এইটাই হচ্ছে আমার পরীক্ষা। আপনি পরীক্ষা নিন সৌম্যবাবু। আমার কিন্তু পরীক্ষা নেওয়ার পালা শেষ, আর আমার স্বামী সেই পরীক্ষায় খুব ভালোভাবে পাশ করেছে। যদি সত্যিই দেখি যে রঞ্জা সৌর্যকে তার স্বামী হিসেবে ভালোবাসে, তাহলে কি জানি, আমার তো মনে হয় যে সীতাকেও বোধহয় এত কঠিন অগ্নি পরীক্ষা দিতে হয়নি। হ্যাঁ, সীতাকে একবার অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, আর নার্গিসকে বারবার দিতে হয়। তবে আমার মনে হয় এবারেই রঞ্জার যাবতীয় পরীক্ষা শেষ হয়ে যাবে। আপনি রাজি তো? আমি রাজি বলেই তো এই জীবনটা ছেড়ে চলে যেতে চেয়েছিলাম সৌম্যবাবু। জানেন ময়না দেবী, আমি এতকাল ভাবতাম যে আমি একজন খুব কঠিন মানুষ, আবেগ টাবেগ বিশেষ নেই, কিন্তু সত্যিই দেখলাম যে প্রকৃত ভালোবাসার সামনেই মাথা বারবার নত হয়ে যায়। আমারও হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বিশ্বাস করবেন না, যত মাথা নিচু হয়ে যাচ্ছে না, তত ভিতর থেকে একটা জেদ বেরিয়ে আসছে, একটা জেদ কাজ করছে যে আমি কিছুতেই রঞ্জাকে জিততে দেবো না, কিছুতেই না। পারবেন না সৌম্যবাবু, পারবেন না। শেষ পর্যন্ত ওরাই জিতবে, আর এই প্রমাণটা তো আমি কবেই পেয়ে গেছি। হ্যাঁ, আমি জানি যে আমি নিজের কাছে রঞ্জাকে ধরে রাখতে পারবো না। হয়তো জোর করে ধরে রাখা যায়, কিন্তু তাতে লাভটা কি? ওর মন তো পাবো না কোনোদিনও। আর সেই ধরে রাখায় যাই হোক না কেন জয় নেই। এত বড় একটা হার নিয়ে অন্তত আমি 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 বেঁচে থাকতে পারবো না। ইস, আপনার মতো আমিও যদি এটা আগে বুঝতাম, তাহলে ওরা সুখী হতো, আর এত জটিলতারও সৃষ্টি হতো না কো। সময় আছে তো, এখনো অনেক সময় আছে ময়না দেবী। তবে হ্যাঁ, আমি কিন্তু রঞ্জাকে এত সহজে জিততে দেব না।
ওকে কঠিন থেকে কঠিনতর পরীক্ষা দিতে হবে। বললাম যে তবুও আটকাতে পারবেন না কো। একখানা কথার জবাব দেবেন সৌম্যবাবু? হ্যাঁ বলুন। আপনিও আমার মতো একই জ্বালায় জ্বলছেন, তাই না? ভালোবেসে আমি জ্বলে পুরো শেষ হয়ে গেছি সৌম্যবাবু। আর আমার মনে হয় আপনিও সেই একই জ্বালায় চলছেন। আমার কথা বাদ দিন তো। আমি বাদ দিলেও কি আপনি বাদ দিতে পারছেন? আমি হলাম পুরুষ মানুষ, বুঝলেন তো। পুরুষ মানুষের এত সহজে ভেঙে পড়লে চলে না। এটা তো নিয়মের কথা, আর নিয়মের কথা আর জীবনের কথা তো এক নয় সৌম্যবাবু। সেই জন্যই তো কঠিন কঠিন পরীক্ষায় ফেলছি রঞ্জাকে। আমিও তো দেখতে চাই যে রঞ্জা শেষ পর্যন্ত হেরে যাক। ওই হয় না যে মানুষ মানুষ শেষ অবধি একটা আশা নিয়ে বাঁচে। এই দিক থেকে আমি বেঁচে গেছি জানেন। সত্যি বলছি, আমার আর এক বিন্দু আশাও অবশিষ্ট নেই গো। আমি যখনই এখন তার দিকে তাকাই, আমার মনে হয় যে অন্যের জিনিস, তাকাতে নেই। কোথা থেকে একটা নিষেধের পাহাড় আড়াল করে দাঁড়ায় জানেন। তাহলে তো বলতে হয় আপনি একদিক দিয়ে বেঁচেই গেছেন। তা সত্যি কথা, আমি এতদিনে বেঁচেছি। অনেক মরণ পার করে শেষ পর্যন্ত সত্যিকারের বাঁচা বেঁচেছি। কি করবেন এখন, কিছু ভেবেছেন নাকি? ভাবছি জীবনটাকে সত্যিই কোনো কাজে লাগাবো। কিভাবে? আপনি আমাকে বলা যায় তো? এখন কোনো প্রশ্ন করবেন না গো। বললাম না, আগে একটু গুছিয়ে নি। আর আপনাকে তো বলবোই সৌম্যবাবু। আপনাকে না বললে চলবে কেমন করে? আপনি যে আমাকে নতুন জীবন দিয়েছেন সৌম্যবাবু, এ কথা তো আমি জীবনেও ভুলতে পারবো না। বলতে পারবো বলুন? আমার এ জীবন যে আপনারই দান। আপনার জন্যই তো আমি মরণ থেকে ফের জেগে উঠেছি।